আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দল থেকে বহিষ্কার হলেও গাজী নজরুলের এমপি পদ বাতিলের আইনগত কোনো সুযোগ নেই বলছে ইসি। সংসদ থেকে চিঠি পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও গ্রেফতার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরকে। কারাগারে প্রেরণ, প্রসিকিউশনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে চালকদের হাহাকার। দিল্লিতে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ সহ বলিউড তারকাদের একাত্মতা প্রকাশ। তৃতীয় দিনের মতো অচল সংসদ, ইন্টারনেট সেবা বন্ধ। এবং বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার। শীর্ষ 10 তালিকায় স্থান পেয়েছে মেসি, এমবাপ্পে, হাল্যান্ড, হ্যারি কেইনের গোল। এবারে বিস্তারিত। দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া রয়েছে। অন্যদিকে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে এ নিয়ে কথা বলেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। তিনি বলেন, আইন অনুযায়ী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। তবে দল যদি কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী এমপি পদ বাতিলের সুযোগ নেই। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে। পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে। নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। নির্বাচন কমিশনার আরও জানান, যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায় তাহলে কমিশন সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনবে। সংবিধানের 66(4) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশন রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানা। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ হাব হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক FICCI FDI সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী উপদেষ্টা সহ বিশেষজ্ঞ ও আয়োজকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। Combining both the private and public sector investment, if we can take it to around 40 and then improved ECOR. পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময় উপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া সরকারের অঙ্গীকার। Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. তারেক রহমান জানান, বিনিয়োগ বৃদ্ধি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই বিনিয়োগ নিশ্চিতে বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সাথে তাকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতিও দেওয়া হয়েছে। সকালে মোজাফফরকে ট্রাইব্যুনালে আনার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এ সময় মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতাবিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। নগরী, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর ও বনশ্রী সহ অধিকাংশ এলাকায় গ্যাস না থাকায় অনেক ঘরে জ্বলছে না রান্নার চুলা। সকালের নাশতা থেকে রাতের খাবার কোনো সময় লাইনে মিলছে না গ্যাস। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের তীব্র সংকট দেখা গেছে। সরবরাহ না থাকায় যানবাহনে মিলছে না গ্যাস। অনেক পাম্পে ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। ফলে বাসাবাড়ি এবং পরিবহনের পাশাপাশি অনেক কারখানাতেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। কয়েকদিন ধরে মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলছে কর্তৃপক্ষ। দর্শক, রাজধানী গ্যাস সংকটের সার্বিক চিত্র জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তরিক ইসলামের সাথে। তরিক, ঢাকায় কয়েকদিন ধরে চলমান গ্যাসের সংকটময় পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা এবং এ সংক্রান্ত বিভিন্ন বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন।
নাজিয়াত, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন বা জানতে চাচ্ছেন যে গ্যাসের সংকটের কোনো উন্নতি হয়েছে কিনা, মোটা থেকে বলতে গেলে কোনো উন্নতি হয়নি। আপনাকে একটু দেখাই, আমি এখন একটা সিএনজি স্টেশনে রয়েছি। আপনাকে দেখাই এখানে যে সিএনজি স্টেশনের যে চেম্বার, সেই চেম্বার কিন্তু বন্ধ রয়েছে এবং তার সামনে এখানে সিএনজি রয়েছে। দেখেছেন যে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছে এবং সারা দিন ব্যাপী তাদের এই অপেক্ষা আমরা শুনেছি। যারা সিএনজি ড্রাইভার রয়েছে তারা বলছিলেন যে তাদের গতকালকে রাতে তারা লাইনে দাঁড়িয়েছেন, কেউ সকালে কিছুটা গ্যাস পেয়েছেন, অনেকে পান নাই এবং তারা গ্যাসের অভাবে এই যে পাম্পগুলোতে সিএনজি রেখে তারা অবস্থান করছেন, এমনটাই তারা জানিয়েছেন। তারা বলছিলেন যে তারা খুব দিন এনে দিন খায় এরকম একটা অবস্থা, সেক্ষেত্রে গ্যাস না পেলে তাদের এই প্রভাবটা তাদের পরিবারের উপর পড়ে, এমনটাই বলছিলেন। তো শুধুমাত্র সিএনজি না, আমি যদি বলি বাসাবাড়ি, শিল্প কলকারখানা সব জায়গায় কিন্তু গ্যাসের এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার মহেশখালী যে ভাসমান যে এলএনজি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু গ্যাসের চাপ কমে যায় এবং তার ধারাবাহিকতায় এই স্টেশনগুলোতে আমরা দেখছি যে গ্যাস পাওয়া যাচ্ছে না, যার ফলে গাড়িগুলো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গ্যাসের অভাবে অনেক গাড়িকে বন্ধও থাকতে হচ্ছে। আমরা এখন একটু একজন সিএনজি চালকের সাথে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাইবো আপনারা কি গ্যাস পাচ্ছেন, কি সমস্যা আছে? আমরা তো গ্যাস পাই না ভাই। আমরা গ্যাস না পাওয়াতে আমরা যদি একটা সিরিয়াল যদি দিই 3 থেকে 4 ঘন্টা লাগে। তো এই মনে করেন যে এই 60 টাকার গ্যাস ভরি আমরা, 60 টাকার বেশি আর ঢুকে না। 3 ঘন্টা 4 ঘন্টা যে একটা বারামারি গ্যাস শেষ হয়ে যায়, আবার সিরিয়াল দিয়ে বয়ে থাকি। এই যে পাম্পে গ্যাস নাই, কই যাবো আমরা? মালিকরা তো দিন শেষে তো 10 টাকা কম নেয় না। 1120 টাকা জমা, ঠিক 1120 টাকা নেয়। গ্যাসের সংকট এটা কে দেখবো না? নাজিয়াত, শুনছিলেন যে যারা সিএনজি চালায় তারা মূলত গ্যাসের উপরে ডিপেন্ড করে। তারা বলছিলেন তারা সারা রাত অপেক্ষা করে 50 টাকা, 60 টাকা বা সর্বোচ্চ 100 টাকার গ্যাস পান, যা দিয়ে তাদের সারাদিনের গাড়ি চালানো সম্ভব হয় না। তার ফলে তারা গাড়ি বন্ধ রাখছেন, দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করতে হচ্ছে। একই সাথে বাসা বাড়িতেও কিন্তু গ্যাসের তীব্র একটা সংকট রয়েছে, তারা সারা রাত অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। তবে জ্বালানি বিভাগ থেকে বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। নাজিয়াত, এই ছিল আমার কাছে গ্যাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। দেশের নবীন চিকিৎসকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, গ্রামাঞ্চলের চিকিৎসকের অভাবে সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন তৃণমূল পর্যায়ের মানুষ। সেবার মনোভাব নিয়ে ডাক্তাররা এগিয়ে গেলে এই সমস্যার সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। জুলাই গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে 7 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্য জোট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়া সহ জোটের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালে গিয়ে এই স্মারকলিপি দেন। পরে মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের অধিকাংশ ক্রাইম সিনের পূর্ণাঙ্গ তদন্ত এখনো শেষ হয়নি। দ্রুত তদন্ত শেষ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন বক্তারা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন।
2024 23 জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সরকার কোটার সংস্কারের প্রজ্ঞাপন জারি করে। তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তখনও হদিস মেলেনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 3 সমন্বয়কের। সেদিনও রাজধানী সহ সারা দেশে অনেকেই নিহত হয়। কারফিউয়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জরুরি প্রয়োজনে গন্তব্যে বের হয় সাধারণ মানুষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। টানা কারফিউয়ে থমথমে রাজপথ, সারা দেশে মোতায়েন 27,000 সেনা সদস্য, নিখোঁজ কোটা আন্দোলনের 3 সমন্বয়ক। রক্তাক্ত জুলাইয়ের 23 তারিখ, নিজের সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বৃদ্ধ বাবা। 3 সহযোদ্ধার খোঁজ না মেলায় ক্ষুব্ধ সমন্বয়ক হাসনাত, নাহিদ, সার্জিসেরা। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে লেগেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। অন্যদিকে আপিল বিভাগের রায়ের আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার, যা প্রত্যাখ্যান করে রাজপথে অটল থাকে আন্দোলনকারীরা। আমরা আগে জানতাম কৌশলগতভাবে যে আমাদের বিভিন্ন লেয়ারে নেতৃত্ব সেট করা আছে, যদি প্রথম 6 জনকে নিয়ে যায়, পরে 6 জন আসবে এবং এরপরে আমরা যদি বলতাম যে আমরা আন্দোলন থেকে সরে গেছি, তবুও আমার মনে হয় না যে তেমন একটা ইফেক্ট পড়তো আন্দোলনে। এই আন্দোলনটা ওই সময় স্ফুলিঙ্গেই পরিণত হয়েছে। আন্দোলন দমাতে বাড়ে পুলিশের দমনপীড়ন, হাসপাতালে বাড়তে থাকে লাশের সংখ্যা। দেখতেছিলাম যে একটা লাশের উপরে আরেকটা লাশে মানে এইভাবে লাশগুলো মর্গেও লাশের জায়গা হয়নি, বাইরেও ছিল, মানে এত পরিমাণ লাশ। ম্যাক্সিমাম যাদের গুলি লাগতেছিল এরা তো ঢাকায় কেউ পড়ালেখা করতে আসে, কেউ চাকরি করতে আসে, আরও ফ্যামিলি মেম্বার তো ঢাকায় নাই। তো যেটা হয়ে গেছে যে সবারই অজ্ঞাতনামা, মানে আশেপাশে কেউ নাই। সেদিন সার্বিক পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রজ্ঞাপন জারির পর সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনে, এমনটাই দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তবে ততদিনে লাশের সংখ্যা এত বেড়ে যায় যে আন্দোলনের দাবি আর কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, যা তখন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দিন দিন তীব্র হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টানা 3য় দিন অচল সংসদের উভয় কক্ষ। সরকার আলোচনায় আগ্রহ দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করায় আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে। এদিকে যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ সহ বলিউড তারকারাও। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ইন্টারনেট সেবা বন্ধ এবং সম্ভাব্য অভিযান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে নতুন করে ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। আশিকুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো শিক্ষার্থী। বৃষ্টি, কড়া নিরাপত্তা ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করেও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ ও পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারাও। এ তালিকায় আছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, জেনেলিয়া ডিজুসা, স্বরাভাষ্য সহ আরও অনেকে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে অনশন শুরু করেন সিজিপি প্ল্যাটফর্মের অন্যতম অ্যাক্টিভিটি সোনাম ওয়াংচুক। শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধ না হলে অনশন ভাঙবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। This is a peaceful way to take your voice to the government and we hope that government is sensible enough. এছাড়া প্রতিবাদ জানান সালমান খান, প্রীতি জিন্তা সহ আরও অনেক তারকা। আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, গত 1 দশকে 150-র বেশি প্রশ্নপত্র ফাঁস হলেও একজন অপরাধীকেও শাস্তির আওতায় আনা হয়নি। শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন রাহুল। Whether it is the will of the students, whether it is the will of young people, whether it is the will of the farmers, this is the job that I am supposed to do.
এদিকে আন্দোলনের প্রভাবে টানা তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। এমন পরিস্থিতিতে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার হবে দ্রুত বিচার আদালতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি বলেন, যারা তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এতে নতুন করে পুলিশি অভিযানের আশঙ্কা করছেন তারা। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট পুলিশকে আন্দোলন সংক্রান্ত সব অভিযোগ, নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। একই সাথে আদালত পুলিশি আচরণ নিয়েও প্রশ্ন তুলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ শেষ হওয়ার 3 দিন পর সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলে স্পেন ও ফ্রান্সের 3 জন করে ফুটবলার আছেন। আর্জেন্টিনা থেকে 2 জন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের 1 জন করে জায়গা পেয়েছেন। 4-3-3 ছকের এই দলে সর্বোচ্চ 39.6% ভোট পেয়েছে গোলরক্ষক হয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। রক্ষণে আছেন মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, লিসান্দ্রো মার্তিনেজ ও দাও উপা মেকানো। মাঝ মাঠে জায়গা পেয়েছেন গোল্ডেন বল জয়ী রদ্রি, মাইকেল ওলিসে ও জুড বেলিংহ্যাম। আর আক্রমণ ভাগে আছেন লিওনেল মেসি, আর্লিং হাল্যান্ড এবং 10 গোল করে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপে। তবে এই একাদশে জায়গা হয়নি ব্রাজিল কিংবা স্পেনের লামিনে ইয়ামালের। দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরের পদার্পণ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চা শ্রমিকদের অংশগ্রহণে এটিএন বাংলায় একটি রিয়েলিটি শো করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। 1997 সালের 15 জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয় লাল সবুজের বাংলাদেশে। হাঁটি হাঁটি পা পা করে টেলিভিশনটি পদার্পণ করেছে 30 বছরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর গ্রাম এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার তুঙ্গে এটিএন বাংলা সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটের চা জনগোষ্ঠীরও ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে তারা উদযাপন করে প্রিয় চ্যানেলের জন্মদিন। আনন্দমুখর এই অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। পরে কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেউদ্দিন। টেলিভিশনের আধুনিকের যুগে এটিএন বাংলা আমাদের পথিকৃৎ। তারা আমাদের এই সারা বাংলাদেশের ঐতিহ্যকে সারা বিশ্বের বুকে তুলে ধরছে। চুনারুঘাট পৌরসভার পক্ষে স্বাগতম, শুভেচ্ছা, জন্মদিনের অভিনন্দন। এটিএন বাংলা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এটিএন বাংলার এই 30 বছর পূর্তিতে তারা যে অবিরাম বাংলার মুখ দেখাচ্ছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলার 30 বছর পূর্তি উপলক্ষে প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য আমাদের
এই যে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চুনারুঘাট উপজেলাকে বেছে নেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সবার আগে দিতে গিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে বিশ্বাসী নয় এটিএন বাংলা। আমরা এমন কোনো প্রতিযোগিতা করতে চাই না যে প্রতিযোগিতা এটিএন বাংলা কখনো মনে করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক যে সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত আনবে। এটিএন বাংলা মনে করে যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা হয়েছে, জনগণের যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটি গণতান্ত্রিক সরকার যে ক্ষমতায়িত হয়েছে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব নিয়েছে, সে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের সাথে জনগণের সাথে সহমত পোষণ করছে। নানা সংস্কৃতিতে বিশ্বাসী বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে। তাদের সন্তানদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভা তুলে ধরতে উদ্যোগ নেবে এটিএন বাংলা। আজকে 30 বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি যে আমরা খুব শীঘ্রই আমরা এই চা জনগোষ্ঠী যারা রয়েছে, চা শ্রমিক যারা রয়েছে, তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব, গানের আয়োজন করব এবং সেটি চা বাগানের যত শিল্পীরা রয়েছে আনাচে গানাচে তাদেরকে খুঁজে এনে আমরা বের করে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা একটা রিয়েলিটি শো করব এবং সেটার জন্য আমি আজকে থেকেই যারা আগ্রহী তাদেরকে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, চা জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিসংখ্যান হিসাব করা যাবে না। তাই তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার গল্প তুলে ধরবে এটিএন বাংলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। রাজধানীতে চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ 24 ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমদ। নগরীর শাহবাগ থানা পরিদর্শন করে তিনি বলেন, আগের চাইতে অপরাধ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশে 100 দিনে 506 খুন শীর্ষক টিআইবি জরিপ প্রতিবেদনের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগরীতে ছিনতাই অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা আশা করছি যে এটা আমাদের টার্গেট হচ্ছে এটাকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা। আর এর মধ্যে আপনি জানেন ঢাকা মহানগরীতে আমরা বেশ কিছু চাঁদাবাজ এবং অস্ত্রধারী, ইতোমধ্যে অনেকগুলো অস্ত্র আমরা উদ্ধার করেছি এবং অনেকগুলো অস্ত্রধারীকে শুটারকে আমরা গ্রেপ্তার করেছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনন্য মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অডিটোরিয়ামে নতুন যোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে না পারলে জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে। অনুষ্ঠানে দুর্যোগ প্রতিমন্ত্রী এম এ ইকবাল হোসাইন বলেন, সচেতনতায় তৈরি হওয়ায় যে কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি এখন অনেক কমেছে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। প্রত্যেক মাসে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয়। সাইক্লোন, কখনো টর্নেডো, কখনো বন্যা, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হয়। সেই প্রস্তুত থাকার কারণে এই দুর্যোগ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলা একটা মডেল হয়েছে বিশ্বের কাছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগরে সৌদি আরবে 2টি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এন সেলিয়া এবং লাইলা নামে 2টি ট্যাঙ্কারে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী। এবারে খেলার খবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতির জন্য লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও আর্থিক ক্ষতি মেনে নিয়েই এই সিদ্ধান্ত নেন তিনি। 2003 সালের পরে এই প্রথম টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। আগামী 13 আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট, আর 22 আগস্ট ম্যাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিকে তরুণ পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলামের ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দল থেকে বহিষ্কার হলেও গাজী নজরুলের এমপি পদ বাতিলের আইনগত কোনো সুযোগ নেই বলছে ইসি। সংসদ থেকে চিঠি পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও গ্রেফতার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরকে। কারাগারে প্রেরণ, প্রসিকিউশনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বাসা বাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে চালকদের হাহাকার। দিল্লিতে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ সহ বলিউড তারকাদের একাত্মতা প্রকাশ। তৃতীয় দিনের মতো অচল সংসদ, ইন্টারনেট সেবা বন্ধ। এবং বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার। শীর্ষ 10-এর তালিকায় স্থান পেয়েছে মেসি, এমবাপে, হালান্ড, হ্যারি কেইনের গোল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।